অ্যাপস্টেইনের যৌন নথিতে ডক্টর ইউনূসের নাম উঠে এসেছে। আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের যৌন নেতা ডক্টর ইউনূস 2010 সালের 27 সেপ্টেম্বর আল ক্যাসেল নামে একজন ব্যক্তির সহযোগিতায় অ্যাপস্টেইন যৌন কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েন। ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে জানাতে চাই যে এই অ্যাপস্টেইন যৌন কেলেঙ্কারিটা মূলত কি। মেইনলি অ্যাপস্টেইন হচ্ছে একটা ব্যক্তির নাম, পশ্চিমা সাদা চামড়ার ব্যক্তি। অ্যাপস্টেইন ব্যক্তিটার পুরো নাম হচ্ছে জেফ্রি অ্যাপস্টেইন। এই জেফ্রি অ্যাপস্টেইন কি করছে, বড় বড় লিডার, বড় বড় ব্যবসায়ীদেরকে বাগে নিয়ে আসার জন্য তার একটা অন্ধকার দ্বীপ ছিল। অন্ধকার দ্বীপ বলতে ওখানে শুধু অন্ধকার কাজকর্মই হতো, অর্থাৎ ডার্ক রিয়েলিটির কাজকর্ম হতো। এই জেফ্রি অ্যাপস্টেইন পেশায় একজন ধনাঢ্য ব্যবসায়ী। তিনি টাকা পয়সা দিয়ে একটা দ্বীপ কিনে নেন যুক্তরাষ্ট্রের সরকারের কাছ থেকে, এবং সেই দ্বীপে তিনি একটা প্রাসাদ নির্মাণ করেন, এবং ওই প্রাসাদে এমন কোনো আকাম কুকাম নাই যেটা হইতো না। একেবারে মেয়েবাজি থেকে শুরু করে মদ খাওয়া, মাদক গ্রহণের যতগুলো স্টেপ আছে প্রত্যেকটা কর্মকাণ্ড ওই দ্বীপে হতো। এবং ওই দ্বীপে যাইতো কারা? ওই দ্বীপে যাইতো বড় বড় ব্যবসায়ী, বড় বড় রাজনীতিবিদ, বড় বড় কূটনৈতিক ব্যক্তিত্ব। এবং জেফ্রি অ্যাপস্টেইন এদেরকে হাতে রাখার জন্য প্রায় সময় কি করতো, এদের যে আকাম কুকামের নথি এগুলা সংগ্রহে রাখতো, যাতে ফিউচারে ওই লিডার বা ওই ব্যবসায়ীকে মন মতো ইউজ করা যায়। এখন জেফ্রি অ্যাপস্টেইনের যে ফাইলগুলা ফাঁস হচ্ছে সেগুলা কিন্তু ওই আকাম কুকামের অতীতের নথি। জেফ্রি অ্যাপস্টেইনের দীর্ঘদিনের সহযোগী আল ক্যাসেল, তার বোন ইজাবেল ম্যাকজওয়েল, তিনি গ্রামীণ আমেরিকার সিনিয়র অ্যাডভাইজার ছিলেন। এই ইজাবেল ম্যাকজওয়েলের সাথে ক্লিন্টন পরিবারেরও ভালো সম্পর্ক ছিল। একই সাথে এই ইজাবেল ম্যাকজওয়েলের সাথে ডক্টর ইউনূসেরও ভালো সম্পর্ক ছিল, যেহেতু একই প্রতিষ্ঠানে কাজ করে। আবার আল ক্যাসেল নামে যে ব্যক্তিটা, এই ব্যক্তিটা 2010 সালের 27 সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের বিখ্যাত কার্টুন সিরিজে ডক্টর ইউনূসের ক্যারেক্টার ইম্পোজ করে। সেই সূত্রে তার সঙ্গে তার ভালো সম্পর্ক। ফলে আকাম কুকাম হোক কিংবা মদের পার্টি সব একসাথেই করে সবাই, এবং সেটা করে ওই জেফ্রি অ্যাপস্টেইনের নিষিদ্ধ ওই দ্বীপে। যে কোন কোন নারীদের সঙ্গে আকাম কুকাম করে এটা শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। ম্যাক্সিমাম ক্ষেত্রে 7 বছর বয়স থেকে 12 বছর বয়সী কন্যা শিশুদেরকেই সেখানে রেপের জন্য ইউজ করা হয়। অর্থাৎ ধর্ষণের জন্য 7 বছর বয়সী কন্যা শিশু সন্তান থেকে 12 বছর বয়সী, 16 বছর বয়সী, 18 বছর বয়সী এই ধরনের নারীদেরকে ব্যবহার করা হয়। এবং সম্প্রতি 2019 সালে জেফ্রি অ্যাপস্টেইন কারাগারে মৃত্যুবরণ করেন। পরবর্তীতে জেফ্রি অ্যাপস্টেইনের এই কুকর্মের নথিগুলা ফাঁস হয়। অ্যাপস্টেইন মূলত একটা ব্যক্তির নাম, যার পুরো নাম হচ্ছে জেফ্রি অ্যাপস্টেইন। তার একটা দ্বীপ কেনা ছিল, অর্থাৎ সমুদ্রের মাঝখানে দ্বীপ জায়গা ওঠে না, সেই দ্বীপ তিনি কিনে নিয়েছিলেন তার রঙ্গলীলা ভোগবিলাসিতার জন্য। সেখানে তিনি একটা প্রাসাদ নির্মাণ করেছেন, এবং সেখানে চারিদিকে হচ্ছে পানি, চতুর্দিকে পানি, আর মাঝখানে ওই দ্বীপের ভিতরে হচ্ছে বড় বড় ধনকুবের, ব্যবসায়ী, রাজনীতিবিদ এদেরকে ডাইকে নিয়ে যাইতেন, এবং ওখানে তাদেরকে রঙ্গলীলা করতে স্পেস করে দিতেন, অর্থাৎ জায়গা করে দিতেন। ছোট ছোট বাচ্চারা, যারা ধরেন 7 থেকে 12 বছর বয়সী বাচ্চা, এই ধরনের বাচ্চাদের সাথে যৌন সঙ্গম করার জন্য সবথেকে বেস্ট প্লেস ছিল অ্যাপস্টেইনের সেই লিটল সেন্ট জেমস দ্বীপটা। তো এই দ্বীপে যেয়া বড় বড় ধনকুবেররা বিভিন্ন প্ল্যান করত, ডিল স্যাংশন করত, চুক্তি স্যাংশন করত, কিভাবে কোন কোন আকাম করা যায়, কোনভাবে কারে কিভাবে ম্যানেজ করা যাবে, কিভাবে কারে ট্র্যাপে ফেলাইতে হবে, সব প্ল্যানিং। অর্থাৎ ডার্ক রিয়েলিটি অফ দ্য পলিটিক্স, রাজনীতি কিংবা ব্যবসার ডার্ক ষড়যন্ত্রগুলো, অর্থাৎ অন্ধকারতম ষড়যন্ত্রগুলো এই দ্বীপে থেকেই হতো। এবং ষড়যন্ত্রগুলো করা শেষে, চুক্তি করা শেষে তারা মেয়েবাজি, মদ খাওয়া থেকে শুরু করে সব ধরনের আনন্দ ওই জেফ্রি অ্যাপস্টেইনের দ্বীপে যেয়ে করত। আর এই পুরো ব্যবসাটা নিয়ন্ত্রণ করত জেফ্রি অ্যাপস্টেইনের নেটওয়ার্ক। এই জেফ্রি অ্যাপস্টেইনের নেটওয়ার্ক এতটা গভীরে ছিল, আমেরিকার বড় বড় গোয়েন্দা সংস্থার ভিতরেও ওই জেফ্রি অ্যাপস্টেইনের এজেন্টরা কাজ করত। বিশ্বের প্রভাবশালী ব্যক্তিদেরকে ভুলায়া ভালায়া কিংবা আমন্ত্রণ জানায়া, দাওয়াত দিয়া তাদের দ্বীপে নিয়ে যাবে, এবং ওখানে যে তাদেরকে এন্টারটেইনমেন্টের ব্যবস্থা করে দিবে, এবং সেই ভিডিওগুলো ধারণ করে ভবিষ্যতে ব্ল্যাকমেইল করে তাদেরকে নিয়ন্ত্রণ করবে। এটাই হচ্ছে মূলত জেফ্রি অ্যাপস্টেইনের নেটওয়ার্কের কাজ ছিল। এবং এই নেটওয়ার্কটাকে ইউজ করে এই ধনাঢ্য ব্যবসায়ী বিশাল অঙ্কের অর্থ উপার্জন করেছেন। অবশ্যই সেটা হারাম অর্থ, আর এ কারণেই
হারাম জিনিস যে বেশি দিন টিকে না এবং সেটা যে একদিন না একদিন প্রকাশ্যে আসে, এখনকার বাস্তবতা সেটারই প্রমাণ। কারণ এখন জেফ্রি অ্যাপস্টেইনের নথিগুলো ফাঁস করা হচ্ছে। 2019 সালে এই জেফ্রি অ্যাপস্টেইন কারাগারের ভিতরে মৃত্যুবরণ করে, কিন্তু তার ব্যবসা বন্ধ হয়নি। তার ব্যবসা কিন্তু এখনো ওই দ্বীপে চলতেছে। তার দীর্ঘদিনের ঘনিষ্ঠ সহযোগী আল ক্যাসেল তিনি এটা নিয়ন্ত্রণ করছেন। আর এই আল ক্যাসেল এর সাথে ক্লিনটন পরিবার এবং আমাদের ডক্টর ইউনুসের খুব ভালো সম্পর্ক। তার মানে বুঝতেই পারছেন কিভাবে ডক্টর ইউনুস ওই দ্বীপে যায় পৌঁছাইলেন রঙ্গলীলা করার জন্য। শুধু ডক্টর ইউনুস একা না, ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে অনেক বড় বড় প্রভাবশালী ব্যক্তিরাও ওই দ্বীপে যেয়ে ছোট ছোট বাচ্চাদের সঙ্গে, ওই দ্বীপে গিয়ে ছোট ছোট বাচ্চাদের সঙ্গে যৌন সম্পর্ক করতেন। আর এই বাচ্চাগুলো আসতো কোথা থেকে? এই বাচ্চাগুলো অপহরণ করা বাচ্চা। অর্থাৎ খেয়াল করে দেখবেন বিশ্বের বিভিন্ন দেশ থেকে, বিশেষ করে তৃতীয় বিশ্বের দেশগুলো, যে আমাদের বাংলাদেশ, পাকিস্তান, ভারত, এই সমস্ত দেশ থেকে যে সমস্ত মেয়ে বাচ্চারা অপহরণ হয় তাদেরকেই মূলত ওই দ্বীপে পাচার করা হয় এবং সেই দ্বীপে এই সমস্ত বাচ্চাদেরকে এই বড় বড় প্রভাবশালী ব্যক্তিদের ভোগের বস্তু হিসেবে ব্যবহার করা হয়। তার মানে বুঝতে পারছেন এরা কত বড় একটা নেটওয়ার্ক। ডক্টর ইউনুস ক্ষমতায় আসার পর বাংলাদেশেও কিন্তু শিশু অপহরণ বেড়ে গেছে, বিশেষ করে নারী শিশু। বিষয়গুলো কিন্তু ফেলে দেওয়ার মতো না। যার সঙ্গে জেফ্রি অ্যাপস্টেইনের দীর্ঘদিনের সহযোগী কুখ্যাত নারী পাচারকারী আল ক্যাসেলের যোগাযোগ রয়েছে 2010 সালের 27 সেপ্টেম্বরের ফাঁস হওয়া ইমেইলে, তার প্রমাণ বহন করছে ডক্টর ইউনুস নিজে। তাহলে সেখানে ডক্টর ইউনুস যখন বাংলাদেশের ক্ষমতায়, এখানে বাচ্চা কিডন্যাপ হওয়াটা খুব স্বাভাবিক ব্যাপার নয় কি? শুধু তাই নয়, গ্রামীণ আমেরিকা অর্থাৎ আমেরিকায় গ্রামীণ ব্যাংকের একটা সহযোগী প্রতিষ্ঠান গ্রামীণ গ্রুপের, আমেরিকায় ডক্টর ইউনুসের ব্যবসা। গ্রামীণ আমেরিকার সিনিয়র অ্যাডভাইজার ছিল ইজাবেল ম্যাক্সওয়েল। এই ইজাবেল ম্যাক্সওয়েল আল ক্যাসেলের সঙ্গে আত্মীয়তার সম্পর্ক বহন করে, অর্থাৎ এই আল ক্যাসেলের আত্মীয় হচ্ছে ইজাবেল ম্যাক্সওয়েল। তাহলে একজন কুখ্যাত নারী পাচারকারী ব্যক্তির আত্মীয় যখন গ্রামীণ আমেরিকার সিনিয়র অ্যাডভাইজার, তাহলে সে কি এই ব্যবসা থেকে বিরত আছে? আপনার মনে হয় ডক্টর ইউনুস প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই নারী পাচার এবং শিশু পাচারের ব্যবসার সঙ্গে যে জড়িত না, তার কি গ্যারান্টি আছে? অ্যাপস্টেইন যৌন নথিতে 2010 সালের 27 সেপ্টেম্বর ফাঁস হওয়া সেই ইমেইলের কপি কিন্তু এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ডক্টর ইউনুস কিন্তু এই দায় থেকে নিজেকে এড়াতে পারবেন না। অ্যাপস্টেইন যৌন নথিতে ডক্টর ইউনুসেরও নাম চলে এসেছে। এই সমস্ত নারী পাচারকারী সরকার অর্থাৎ আন্ডারওয়ার্ল্ডের গ্যাং চালানো ডিপ স্টেটের সরকার সবসময় বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির জন্য ক্ষতিকর। আন্তর্জাতিক রাজনীতি কি হচ্ছে সেটা পরের হিসাব, সেটা তো দেখবো আমরা আমাদের পররাষ্ট্র নীতি অনুযায়ী। কিন্তু অভ্যন্তরীণ রাজনীতিতে যখন এই সমস্ত ডিপ স্টেটের দালাল এবং কুখ্যাত নারী পাচারকারী ব্যক্তিরা চলে আসে, তখন স্বভাবতই আমাদের মা বোনের নিরাপত্তা নিয়ে শঙ্কা থেকে যায়। আজকাল দেখা যাচ্ছে যেখানে সেখানে নারীদের মরদেহ, আজকাল বাংলাদেশে পাওয়া যাচ্ছে যেখানে সেখানে মেয়েরা রেপ হচ্ছে। এগুলো কি সামহাও কোনোভাবে এই আল ক্যাসেল, ইজাবেলা ম্যাক্সওয়েল, ডক্টর ইউনুস এই সিন্ডিকেটের ভোগের বস্তু হচ্ছে না? কিংবা এই সিন্ডিকেটের ট্র্যাপে পড়ছে না? বিষয়গুলো একটু ভেবে দেখা দরকার। আরও যদি ডিপ ইনভেস্টিগেশনে যাওয়া যায়, অনেক বড় বড় নথি, অনেক বড় বড় তথ্য সামনে চলে আসবে। ধন্যবাদ।